আরে দাদা, কি গল্প হচ্ছে কিছুই তো বুঝতে পারছি না। বুঝবে বুঝবে। আরে তোমরা গল্প কথাকে এত ভালোবাসো আর ধৈর্য ধরে প্রতিটা পর্ব শুনতে পারবে না? আমার তো ধারণা নিশ্চয় শুনবে, আর প্রতিটা পর্ব শুনলে তবেই তো গল্পের ঘটনাক্রম বুঝবে। কি তাহলে প্রত্যেকটা পর্ব শুনবে তো? ও আচ্ছা দাদা, এবার বুঝলাম। তার মানে এটা হলো অডিও ওয়েব সিরিজ, কি তাই তো? ঠিক আছে ঠিক আছে, প্রতিটা পর্ব মন দিয়ে শুনবো। নমস্কার, আমি অয়ন। গল্প কথায় আবারও সবাইকে জানাই স্বাগত। আজ আপনাদেরকে শোনাতে চলেছি অয়ন সাহার কাহিনী রাক্ষস অবলম্বনে, গল্পের দ্বিতীয় খণ্ড শয়তানের জাগরণ। যে সমস্ত শ্রোতা বন্ধুরা এখনও এই গল্পের প্রথম পর্বটি শোনেননি, তারা চটপট ডেসক্রিপশন বক্স থেকে লিংক সংগ্রহ করে আগে প্রথম পর্বটি শুনে আসুন। আজকের গল্পের বিশেষ বিশেষ চরিত্রগুলিতে শুভদীপ, অতনু, বিপ্রতীপ, দেবাঞ্জন, রাকা এবং শ্যামা। চলুন তবে শুরু করা যাক আজকের পর্ব শয়তানের জাগরণ। পশ্চিমঘাট পর্বতের কোলে এক গ্রাম বিক্রমপুর। ভূপেন সেই বিক্রমপুর গ্রামের ছেলে। গ্রামের সমস্ত মানুষের কাছে সে ভালো হলেও তার সৎ মা তাকে দু চক্ষে সহ্য করতে পারে না। মনে তাই তার বড়ই কষ্ট। এহেন করিতকর্মা ছেলেটি একদিন হঠাৎ নিখোঁজ হয়ে গেল। কোথায় গেল, কি হলো, কেউ জানে না। তার এই অন্তর্ধানের পর গ্রামে তাকে নিয়ে অনেক চর্চা হলেও ছেলেটার আদতে যে কি হলো সে বিষয়ে কেউই সুনিশ্চিত হতে পারল না। অবশেষে যে কথাটা গ্রামে ছড়িয়ে পড়ল তা হলো, আহারে, ছেলেটা নিশ্চয়ই সৎ মায়ের অত্যাচার সহ্য করতে পারেনি। মনির দুঃখে ঘর ছেড়ি, গ্রাম ছেড়ি দূরে কোথাও হয়তো চলে গেছে। ভূপেনের এই অন্তর্ধানের পর কেটে গিয়েছে প্রায় 5 বছর। গ্রামের মানুষের মন থেকে ভূপেনের কথা একেবারে মুছে না গেলেও তাকে নিয়ে চর্চার রেশ কমে এসেছে। গ্রামে ফিরে এসেছে আবারও স্বাভাবিক জীবনের ছন্দ। দেশের তখন ডামাডোল পরিস্থিতি হলেও বিক্রমপুর গ্রামে তার আঁচটুকুও এসে পৌঁছায়নি। তবে পৃথিবীর কোনো কিছুই বোধহয় স্থায়ী নয়। সমস্ত নিয়মেরই কখনো না কখনো ব্যতিক্রম ঘটেছে। এক্ষেত্রেও তাই হলো। বিক্রমপুর গ্রামের পূর্ব দিকের জঙ্গলে হঠাৎ করেই 4 দস্যু সৈন্য হামলা করে বসল 2 গ্রামবাসী দুর্জর এবং তার স্ত্রী মতির ওপর। এই সৈন্যরা কোথা থেকে আসলো সেটা এখানে একটু বলে রাখা দরকার। মুঘল সৈন্যরা কয়েকটা ঘোড়ার গাড়ি বোঝাই করে বেশ কিছু ধনসম্পত্তি নিয়ে চলেছিল। উদ্দেশ্য রাতের অন্ধকারে খুব গোপনে এই ধনসম্পত্তি সুরক্ষিতভাবে স্থানান্তরিত করা। তাই নিস্তব্ধ নিশুতি রাতে কতগুলি আলোর মশাল এগিয়ে চলেছে। জঙ্গলের পোকামাকড়দের সাথে তাল মিলিয়ে ঘোড়ার গাড়ির চাকার শব্দ। কারো মুখে এতটুকুও কথা নেই। যা কথা হচ্ছে সবই ইশারায়, কারণ কথা বলা নিষেধ। অক্ষতভাবে সমস্ত মালপত্র গন্তব্যে পৌঁছে দিতে পারলে রাজার থেকে বিশেষ ইনাম মিলবে। আর ঠিক সেই কারণেই এইরূপ অতিরিক্ত সাবধানতা অবলম্বন।
এমন সময় শোনা গেল সম্মিলিত কতগুলি কণ্ঠস্বর। সবার আগে হামলা হলো মশালগুলোর ওপর, কারণ আক্রমণকারীরা জানে আগে আলোগুলোকে নিভিয়ে দেওয়া দরকার। এরপর চলল মিনিট খানেকের লড়াই। তারপর যখন সেনাপতি দুষ্মন্ত হাত পা বাঁধা অবস্থায় হাঁপাতে হাঁপাতে বলল, कौन हो तुम लोग? हमारा संपत्ति लूट करके কি করতে চাও তোমরা? তখন যুদ্ধ প্রায় শেষ। আক্রমণকারীদের হামলায় সমস্ত মোঘল সৈন্য ধরাশায়ী। কেউ কেউ আবার যুদ্ধ না করেই পালিয়েছে। দুষ্মন্তর এই প্রশ্নের উত্তরে অন্ধকারে এক দৃপ্ত কণ্ঠ গর্জে ওঠে, আমরা স্বরাজ চাই, আর তোরা যেটাকে নিজেদের সম্পত্তি বলে দাবি করছিস তা কখনোই তোদের ছিল না। আগামীতেও যাতে সেগুলো তোদের হাতে না যায় সেই ব্যবস্থাই আমরা করছি। এ সম্পত্তি অখণ্ড ভারতবর্ষের। সেই রাতে 4 জন সিপাহী সেখান থেকে পালিয়ে বন্ধুর পাহাড়ি পথ অতিক্রম করে বিক্রমপুর গ্রাম লাগোয়া এই জঙ্গলে গা ঢাকা দেয়। পরদিন সকালে তারাই জঙ্গলের মধ্যে দুর্জর আর মতির ওপরে হামলা করেছিল। তবে সেদিন এক অলৌকিক ঘটনা ঘটে, যার ফলে মান সম্মান এবং জীবন দুটোই বাঁচে মতির। তারপর থেকে মতি ধরেই নেয় জঙ্গলের দেবতাই তাদের জীবন বাঁচিয়েছিল। সেই থেকে সে জঙ্গলে আসে, দেবতাকে ভোগ চড়ায়, গ্রামের মঙ্গল কামনা করে। তবে সেদিন আবারও ঘটল এক অঘটন। জঙ্গলের দেবতাকে ভোগ চড়িয়ে আজ ফিরতে একটু দেরি হয়ে গেল মতির। ওদিকে দুর্জর গত 2 দিন হলো বাড়িতে নেই, কারণ এই অল্প কয়েকদিনের মধ্যেই দুর্জরের পসার এতই বেড়েছে যে তার ডাক এসেছে খোদ রাজ দরবার থেকে। যাওয়ার আগে সে বলেই গিয়েছিল ফিরতে তার 5-7 দিন সময় লাগতে পারে। মতি এ যাবৎকাল সবসময় তার স্বামীকে উৎসাহ দিয়েছে, আদর্শ স্ত্রীর মতো পাশে থেকেছে। তাই মতির এইরূপ বিশেষ সময়ে যখন দুর্জরের তার পাশে থাকা দরকার, তখনই কিনা দুর্জরকে যেতে হচ্ছে বলে সে এতটুকু অসন্তুষ্ট হয়নি। বরং দুর্জরই তাকে একা ফেলে যেতে চাইছিল না। তবে মতি তাকে সাহস দেয়, তুই চিন্তা করিস না, আমি সব সামলে নেব রে। তুই শুধু ভালোই ভালোই কাজ মিটে ফিরে আয়। অন্ধকার পথে চলতে চলতে এসবই ভাবছিল মতি। চাঁদের আলো গাছের ফাঁক ফোকর দিয়ে জঙ্গলের মধ্যে প্রবেশ করে কিছু কিছু জায়গা সামান্য আলোকিত করেছে, ফলে বাকি অন্ধকার অংশগুলো হয়ে উঠেছে আরও গাঢ়। এমন অন্ধকার রাতে জঙ্গলের পথে একাকী একটা মেয়ের তো ভয় পাওয়ার কথা, কিন্তু মতির ভয় করছে না, কারণ সে জানে জঙ্গলে দেবতা আছে। কিছু বিপদ হলে সে নিশ্চয়ই রক্ষা করবে তাকে। পশ্চিমঘাট পর্বতের কোলে মাঝে মাঝে গজিয়ে ওঠা এই সমস্ত ঘন জঙ্গলগুলিতে জীবজন্তুর উপদ্রব আছে, তবে ভয় আজকাল তাদেরকে নিয়ে নয়, ভয় তো মানুষের। যদিও মতির কাছে একটা জ্বলন্ত মশাল রয়েছে, তাই জঙ্গলি জানোয়ার ধারে কাছে ঘেঁষবে না। শুধু কোনো সাপ খোপের গায়ে পা তুলে না দিলেই হলো। মশালের আলোয় সামনের পথ দেখে খুব সাবধানে এগোচ্ছে মতি। পশ্চিমঘাট পার্বত্য অঞ্চল সংলগ্ন আবহাওয়া শরীর মনকে সবসময় চনমনে রাখতে এক বিশাল ভূমিকা পালন করে। তবে ইদানিং সেই বিশুদ্ধ পবিত্র বাতাসে কেমন যেন আতঙ্ক মিশেছে। জঙ্গলে মতি আগে বহুবার এসেছে, এমনকি তার সাথে ঘটা ওই ঘটনার পরেও। কই
তেমন তো কিছু মনে হয়নি। তবে বিগত কয়েকদিন ধরে জঙ্গলে আসতে মতির কেমন যেন হয়। সেটাকে ঠিক ভয় বলা না গেলেও অস্বস্তি বলা চলে। তবুও সে জঙ্গলে আসে মনে একটাই বিশ্বাস নিয়ে, যে জঙ্গলে দেবতা আছে, বিপদে আপদে সে নিশ্চয়ই তাকে রক্ষা করবে আগের দিনের মতোই। কনকচাঁপা, শিরীষ, পলাশ, নিম এহেন আরও অনেক নাম না জানা গাছের এক বিপুল সম্ভার এই অরণ্য। প্রকৃতি যেন মতিদেরকে 2 হাত ভরে দিয়েছে। কত কাঠ তারা সংগ্রহ করে এই জঙ্গল থেকে, আর তা দিয়েই তো চলে তাদের রুটি রুজি। জঙ্গলটা না থাকলে কি যে হতো। মনে মনে একবার জঙ্গলের সেই দেবতাকে উদ্দেশ্য করে প্রণাম জানালো মতি। হে দেবতা, তরে আমি পেন্নাম জানাই রে, পেন্নাম জানাই। এ ধরনের আরও বিবিধ কথা ভাবতে ভাবতে এগিয়ে চলেছে সে। জঙ্গলের মধ্যে আজ কেমন যেন একটা ধোঁয়াটে ভাব। খুব সম্ভবত কুয়াশা হবে। বৃষ্টি হলে তার পরের দিন রাতের বেলা জঙ্গলে এমন পরিবেশের সৃষ্টি হয়। তাই চাঁদের আলো থাকা সত্ত্বেও সেই আলো ঠিক ছড়াতে পারছে না। মতির হাতের মশালটিরও একই রকম অবস্থা। জঙ্গলের যে স্থানে এখন সে আছে সেখানে জঙ্গলটি অপেক্ষাকৃত কম ঘন। লম্বা লম্বা গাছগুলির মধ্যে প্রায় হাত 4-5 দূরত্ব। এই জায়গাটি মতি চেনে। সে বুঝল জঙ্গলের প্রায় প্রান্তে এসে পৌঁছেছে সে, আর কিছুটা যেতে পারলেই গ্রামের পথ। যাক, একবার জঙ্গল থেকে বেরিয়ে গেলে মনের এই অস্বস্তিটা তার কাটবে। গ্রামের পথে পা দিলেই আর কোনো ভয় নেই। মশালটাকে মাথার উপরে তুলে যত দূর সম্ভব আলো ছড়াতে ছড়াতে এগিয়ে চলল মতি। যতই এগোচ্ছে একটা গন্ধ যেন প্রকট হয়ে আসছে তার নাকে। কিসের গন্ধ এটা? খানিক দূর যাওয়ার পর মরা পচা গন্ধটা তার চারপাশের বাতাসকে ক্রমেই ভারী করে তুলল। এ কিসের গন্ধ? নিশ্চয় কোনো জন্তু জানোয়ার মরেছে। গন্ধের সাথে এবার আবির্ভাব ঘটে একটা শব্দের। থমকে যায় মতি। আতঙ্কের হিমেল এক স্রোত বয়ে যায় তার গোটা শরীর জুড়ে। সর্বনাশ! কিন্তু জঙ্গলের এই দিকটায় কখনো এমন বাঘের উৎপাত তো আগে ঘটেনি। মতি কি ঠিক শুনল? থমকে দাঁড়িয়ে পড়ল সে। কান খাড়া করে আবার শোনার চেষ্টা করল। কিছু সময় সব চুপচাপ। তারপর আবার শোনা গেল রক্ত জল করা সেই ঘরঘরানি। মশালটাকে শক্ত করে সামনে বাগিয়ে ধরল মতি। মনে মনে বলল, হে দেবতা, আবারও একবার তোর এই বেটিরে রক্ষে কর রে, তুই রক্ষে কর। না হলে যে পেটের বাচ্চাটারে নিয়ে মরতে হবে। দুর্জয়ের কথা মনে পড়ছে তার। সে যখন এসে দেখবে তার মতি আর নেই, কি করবে তখন সে? নিশ্চয়ই পাগল হয়ে যাবে। না, এমনটা হতে দেওয়া যায় না। সাহস হারালে চলবে না। অনেক সময় চরম বিপদ এসে উপস্থিত হলে মানুষের মস্তিষ্ক অদ্ভুত রকম শান্তভাবে বিবেচনা করতে পারে। মতিরও তাই হলো। এতটুকু হুটোপুটি না করে সে মশালটাকে নিচের দিকে নামিয়ে একটা মোটা নিম গাছের পিছনে নিজেকে আড়াল করল। এমন সময় দেখল দুটো কালো অন্ধকার ঝটপট করতে করতে বাইরে বেরিয়ে এসেছে। পচা উৎকট গন্ধটি সেই সাথে তীব্র হলো আরও। মতি গাছের পিছনে দাঁড়িয়ে মশালটাকে আরও ভালো করে আড়াল করল, যাতে তার আলো অবয়বগুলি দেখতে না পায়। দাঁড়িয়ে রইল নিঃশ্বাস বন্ধ করে। তার চোখের সামনে তখন অন্ধকার গায়ে মেখে 2 অবয়বের ধস্তাধস্তি একেবারে মধ্য গগনে। আঁচল দিয়ে নাকটা ঢাকতে হয়েছিল মতিকে, না হলে বোধহয় ওই মরা পচা গন্ধে তার পেটের ভাত সব উঠে আসত।
অবয়ব দুটির একটি তো বাঘ, কিন্তু দ্বিতীয়টি কি? যদিও এই প্রশ্নের উত্তর আর কিছুক্ষণের মধ্যেই মতি পেল। হুটোপুটিটা তখন এসে পড়েছে গাছের ফাঁক দিয়ে আসা এক ফালি চাঁদের আলোর মধ্যে। বাঘ তার শিকারটিকে প্রায় ধরাশায়ী করে ফেলল। এবার একটু একটু করে বোঝা যাচ্ছে দ্বিতীয় অবয়বটি একটি মানুষ। হায় রে, ওটা একটা মানুষ। হে দেবতা, তুই ওরে রক্ষে কর রে, রক্ষে কর। হু হু করে উঠল মতির হৃদয়। ইতিপূর্বে জঙ্গলের বাঘ গ্রামের এত কাছাকাছি এসে কোনো মানুষকে আক্রমণ করেছে এমনটা হয়নি। মতি একবার ভাবল তার এভাবে লুকিয়ে থাকা মোটেই উচিত নয়। সামনে যে বিপদে পড়েছে সে নিশ্চয়ই তার পরিচিত কেউ। আর পরিচিত না হোক, মানুষ তো। মতির কি উচিত নয় তাকে সাহায্য করা? কথাটি মনে হতেই মন শক্ত করে মশাল হাতে বেরিয়েই আসতে যাচ্ছিল। এমন সময় নিজের স্ফীত পেটটায় হাত দিয়ে থমকে যেতে হলো তাকে। মাথা নিচু করে দেখল সেই দিকে। এখন তো মতি একা নয়, তার মধ্যে বেড়ে উঠছে আরও একটা প্রাণ। তাই নিজের জন্য না হোক, আগত সেই প্রাণের জন্য, দুর্জয়ের জন্য তাকে তো সুরক্ষিত থাকতেই হবে। চোখটা তার জলে ভরে উঠল। হে ঈশ্বর, একের পর এক কি ভয়াবহ সব পরীক্ষা তাকে দিতে হচ্ছে। জল ভরা চোখ নিয়ে সে আবার সামনের দিকে চাইল, কিন্তু সম্মুখে এখন যা হচ্ছে তাতে মতির মাথা ঘুরে গেল। এ কি দেখছে সে? এও কি সম্ভব? হুটোপুটিটা তখন থমকে গিয়েছে। চাঁদের আলোয় এবার অবয়বটিকে পরিষ্কার দেখা যাচ্ছে। সেই সাথে বিস্ময়ের এক চরম শীতল স্পর্শ যেন জাপটে ধরল মতির গোটা দেহ। বাহাত দিয়ে মুখটা চেপে না ধরলে হয়তো নিজের অজান্তেই একটা চিৎকার করে ফেলত সে। প্রথম দর্শনেই অবয়বটিকে চিনতে তার এতটুকুও ভুল হয়নি। এই যে সেই আগের দিনের 4 শয়তান সিপাহীর একজন। এ কি করে সম্ভব? মতি নিজে চোখে দেখেছিল তাদের থেতলে যাওয়া মৃতদেহগুলো। তাহলে এখন শয়তানটা এখানে এলো কিভাবে? নিজের চোখকে যেন কিছুতেই বিশ্বাস করতে পারছে না মতি। এহেন অলৌকিক দৃশ্য তার সমস্ত চিন্তা ভাবনাকে যেন থামিয়ে দিয়েছে। তবে এর পরের দৃশ্য দেখার জন্য একেবারেই প্রস্তুত ছিল না সে। এতক্ষণ ধরে বাঘের সাথে ধস্তাধস্তির পর শয়তান সিপাহীটির দেহ রক্তাক্ত। শরীরের বিভিন্ন জায়গার থেকে মাংস কেটে ঝুলে পড়েছে। বাঘের মুখ থেকে কোনো রকমে নিজেকে ছাড়িয়ে এবার সে এঁকে বেঁকে উঠে দাঁড়ালো। চাঁদের আলো এসে স্পর্শ করেছে অবয়বটাকে। বিকট পচা গন্ধটি এক ধাক্কায় বেড়ে উঠল কয়েক গুণে। বিস্ফারিত নেত্রে মতি দেখল শয়তানটির দেহের মাংস সব খসে খসে পড়ছে, বেরিয়ে আসছে সাদা হাড়। ওদিকে বাঘটিও একটু আগে প্রতি আক্রমণের জন্য প্রস্তুতি নিয়ে দাঁড়িয়েছিল, কিন্তু এই দৃশ্য যেন তার সমস্ত অহংকার, সমস্ত দর্পকে চূর্ণ করল এক লহমায়। চোখের সামনে গোটা দেহের সমস্ত মাংস খসে গিয়ে পরিণত হলো এক বিশাল কঙ্কালে। কর্মর শব্দ করে এক অদ্ভুত ভঙ্গিতে দাঁড়ালো সে। ওদিকে বাঘটি তখন লেজ গুটিয়ে নিয়েছে। এবার বোধহয় পালানোর প্রস্তুতি নিচ্ছে সে, কারণ এই দৃশ্য প্রাণীটি আগে কখনো দেখেছে বলে মনে হয় না। তবে পালানো কিন্তু তার হলো না। মুহূর্তের বিলম্ব, তারপরেই কঙ্কালটি ঝাঁপিয়ে পড়ল তার ওপর। এমন সময় ঘটল আরো অদ্ভুত এক ঘটনা। ওইদিকে গাছের আড়াল থেকে বেরিয়ে এসেছে মতি। হাতের মশালটাকে বাগিয়ে এবার চিৎকার করে উঠল সে। শয়তান, পিশাচ, আয়, আজ তোকে বোঝাবো আমি, আয়। অকস্মাৎ রঙ্গমঞ্চে এহেন নতুন চরিত্রের প্রবেশে
কঙ্কালটি একটু যেন থমকে গেল। ঠিক সেই ক্ষণিকের মুহূর্ত পেয়ে বাঘটিও নিজেকে মুক্ত করে পালিয়েছে জঙ্গলের অন্ধকারে। কঙ্কালটি এবার কড়মড় করে ঘাড় ঘুরিয়ে চাইল মতির দিকে। ঘাড় বেঁকিয়ে বেঁকিয়ে মতিকে যেন ভালো করে দেখতে লাগলো। অদ্ভুত এ দৃশ্য, প্রকৃতি কিংবা পৃথিবী বোধহয় হেন দৃশ্য আগে কখনো দেখেনি। জঙ্গলের গহীন অন্ধকারের মধ্যে একটা বিশেষ অংশে চাঁদের আলো এসে পড়েছে। অনেকটা নাটকের মঞ্চে যখন কোনো বিশেষ চরিত্রের আগমন ঘটে তখনও এমন আলোকসজ্জার আয়োজন থাকে। এক্ষেত্রেও ব্যাপারটাকে কোনো রঙ্গমঞ্চের থেকে কম বলে মনে হলো না। অন্ধকার জঙ্গলে চাঁদের সেই এক ফালি আলোর মধ্যে মুখোমুখি দাঁড়িয়ে এক কঙ্কাল আর এক মানব শরীর। মতির যে হঠাৎ কি হলো তা বলা মুশকিল, কিন্তু মশাল হাতে তার এই রূপ সত্যি অসুর বিনাশিনী। এবার একটা খ্যানখ্যানে শব্দ তুলে কঙ্কালটি ধেয়ে এলো মতির দিকে। মশাল বাগিয়ে মতিও ছুটল কঙ্কালটির দিকে। কাছাকাছি আসতেই মশালের এক মোক্ষম আঘাত হানল কঙ্কালের মাথায়। তৎক্ষণাৎ করটি আলাদা হয়ে ছিটকে পড়ল। তবে মুন্ডবিহীন কঙ্কালের গতি কিন্তু থামেনি। সে এগিয়ে এসে ঝাঁপিয়ে পড়ল মতির ওপর। ততক্ষণে মতি এক অদ্ভুত কৌশলে নিজেকে বাঁচিয়ে কঙ্কালটির পিছনের দিকে চলে এসেছে। প্রতি আক্রমণের জন্য কোনো রকম সময় না দিয়ে মশালের আগুন চেপে ধরল কঙ্কালের পাঁজরের খাঁচার মধ্যে। নিমেষে আগুনের শিখাগুলো এক প্রবল যন্ত্রণার সৃষ্টি করল কঙ্কালের দেহে। মতিও সময় নষ্ট না করে দ্রুত পায়ে জঙ্গল থেকে বেরিয়ে ছুটতে শুরু করলো বাড়ির দিকে। জঙ্গলের মধ্যে পড়ে রয়েছে আধ পোড়া মুন্ডবিহীন একটি কঙ্কাল। আকাশ থেকে গাছের ফাঁক ফোকর দিয়ে চাঁদ এক দৃষ্টে তার উপরে চেয়ে আছে। এমন সময় হঠাৎ একটা কালো মেঘ চাঁদের দৃষ্টিকে আড়াল করল। সঙ্গে সঙ্গে ভূপৃষ্ঠে ঘটতে শুরু করলো আবারও সেই অদ্ভুত কাণ্ড। চাঁদের আলো কঙ্কালটির ওপর থেকে সরে যেতেই হাড়গুলির ওপর মাংস ধরতে শুরু করেছে, কালো কালো মাংস। ক্ষণিকের মধ্যে হাড় সর্বস্ব সেই কঙ্কাল আবারও একটি সম্পূর্ণরূপে দেহর আকার নিল। টলমল করে উঠে দাঁড়িয়ে একটা নির্দিষ্ট দিকে এগিয়ে চলল, যেন কোনো কিছুর ডাক পেয়েছে সে। একটা বিশেষ কাজ আছে তার, গুরুত্বপূর্ণ একটি খবর পৌঁছে দিতে হবে তাদের রাজার কাছে। গ্রামের পূর্ব দিকের জঙ্গলে যখন একের পর এক এমন অদ্ভুত ঘটনা ঘটে চলেছে, তখন পশ্চিম দিকের জঙ্গলে ঘটছে আরও এক অদ্ভুত ঘটনা। প্রতিদিন কাঠুরিয়াদের দল জঙ্গলের গভীরে কাঠ কাটতে ঢুকলে দেখতে পায় কোনো না কোনো প্রাণীর ঝলসানো মৃতদেহ। পশ্চিমঘাট পর্বতের কোলে ঘনিয়ে এসেছে আবারও এক রাত। গাছের ফাঁক ফোকর দিয়ে আকাশের এক ফালি চাঁদের দিকে এক দৃষ্টে চেয়ে রয়েছে একটা সৌম্যকান্তি পুরুষ। তার ফর্সা টুকটুকে শরীরের যে সামান্যতম অংশ উন্মোচিত, সেখানে স্পর্শ করেছে চাঁদের ওই ক্ষীণ আলো। মুহূর্তে শুরু হলো সেই ভয়াবহ পৈশাচিক পরিবর্তন। একটু আগে যে মানুষকে সৌম্যকান্তি বলে বিশেষিত করা হয়েছে, চাঁদের ওই ক্ষীণ আলো তার দেহের সমস্ত সমস্ত লাবণ্যকে যেন এক লহমায় মুছে দিল। চাঁদের আলো তার মুখমণ্ডলের যে অংশকে স্পর্শ করেছে, সেখানকার মাংস এবার গলে গলে খসে পড়ছে, বেরিয়ে আসছে সাদা হাড়।
শরীরের এই অদ্ভুত পরিবর্তন তার দেহে কোনরূপ যন্ত্রণার সৃষ্টি না করলেও তার মনের বেদনাকে যেন বারংবার উস্কে দেয়। না না না, এই অভিশাপ আর সহ্য করতে পারে না সে। এমন সময় হঠাৎ তার বুকের বাঁ দিকটা মোচড় দিয়ে ওঠে, সেই সাথে মুখে ফুটে ওঠে একটা পৈশাচিক হাসি। বেদনার মধ্যেও যেন কি একটা ভেবে তার মনের প্রফুল্লতা আবার ফিরে এসেছে। কারণ আর বেশি দিন তো নয়, খুব শীঘ্রই এ অভিশাপ থেকে তার মুক্তি ঘটবে। বুকের বাঁদিকে ওঠা এই বেদনা তারই তো ইঙ্গিত বহন করছে। তবে এই অভিশাপ থেকে মুক্তির জন্য প্রয়োজন কিছু বিশেষ জিনিসের, আর সেই বিশেষ জিনিস জোগাড় করবে বলেই তো পশ্চিমঘাট পর্বতের কোলের এই জঙ্গলে এসে আশ্রয় নেওয়া। আবারও তার মনে পড়ে গেল কয়েকশো বছরের পুরনো একটি ঘটনা। প্রবল তুষারে আচ্ছাদিত এক পথ, সবেগে বইছে শৈত্যপ্রবাহ। এত শীতল হাওয়া যে চামড়া কেটে ফালা ফালা করে দিতে চায়। দুর্গম সেই পথে একটা মোটা লাঠিতে ভর দিয়ে এগিয়ে চলেছে এক দীর্ঘকায় মূর্তি। চওড়া কাঁধ, উচ্চতায় লম্বা, পেশিবহুল তার শারীরিক গড়ন পরিচয় দেয় তার দৈহিক সামর্থ্যের। সামনের দিক থেকে ধেয়ে আসা ওই প্রবল শৈত্য প্রবাহকে এতটুকুও তোয়াক্কা না করে এগিয়ে চলেছে সে। মৃত্যুর ভয় তার নেই, কারণ সে যে জানে তবে যে কাজে সে এসেছে সেটিতে সফল তাকে হতেই হবে, না হলে আর কোনো পথ থাকবে না। কৈলাস পর্বতের পাদদেশে যখন সে পৌঁছালো তখন সূর্য ডুবেছে। তুষারে আচ্ছাদিত বন্ধুর এই বিরাট প্রান্তরের বুকে দীর্ঘকায় এক পিরামিডের মতো গজিয়ে ওঠা বিশাল ওই কৈলাস পর্বত। কিভাবে যে এটি বেড়ে উঠেছে, কি করেই বা সৃষ্টি হয়েছে, তা কেউ বলতে পারে না। তবে যেটা বলতে পারে সেটা হলো এই পর্বত এবং পর্বতকে কেন্দ্র করে গজিয়ে ওঠা নানান রহস্যময় তথ্য। যে লোকটি সমতল থেকে এত বিপদ এত কষ্টকে অতিক্রম করে এখানে এসে পৌঁছেছে, সেও বোধহয় এমনই কিছু অলৌকিক তথ্যের টানে। লোকটি কৈলাস পর্বতের পাদদেশ থেকে এবার হাঁটতে শুরু করল উত্তর পূর্ব দিক বরাবর। 4 দিন হাঁটার পর জ্ঞানগঞ্জ বলে এক অদ্ভুত গ্রামে পৌঁছালো সে। এই গ্রামে নাকি জীবিত মানুষেরা প্রবেশ করতে পারে না, তবে এই লোকটি কিন্তু পারল। এক ভয়াবহ ছলনার আশ্রয় নিল সে। সেই সাথে সেই গ্রামে বসবাসকারী এক বৌদ্ধ তন্ত্র সাধকের শিষ্যত্ব গ্রহণ করল। শুরু হলো একের পর এক তন্ত্রাচারের অনুশীলন, নিগূঢ় তন্ত্রাচার। এভাবে চলতে চলতে একদিন এসে হাজির হলো সেই বিশেষ রাত। জ্ঞানগঞ্জ থেকে বেশ কিছুটা পশ্চিমে এক পাহাড়ের গুহায় সেই বৌদ্ধ তান্ত্রিক ভয়াবহ এক যজ্ঞের আয়োজন করেছে, যার ফলে আবির্ভাব ঘটবে এক বিশাল শক্তিপিণ্ডের। সেই শক্তি ওই তান্ত্রিকের যে কোনো একটি প্রশ্নের উত্তর দেবে কিংবা কোনো বিরাট সমস্যার সমাধান ঘটাবে। সেই দিন তান্ত্রিকের একান্ত অনুগত শিষ্য হিসেবে সেখানে উপস্থিত ছিল সমতল ভূমি থেকে আসা উক্ত মানুষটি। নানাবিধ মন্ত্রের মাধ্যমে শুরু হয়েছিল যজ্ঞ। কয়েক ঘন্টা যজ্ঞ চলার পর কুণ্ডের আগুন যখন মধ্য গগনে, তখন গুহা মুখে দেখা দিল এক অদ্ভুত সরীসৃপ। গোটা দেহটি তার সাপের মতো হলেও মুখটি যেন চামচিকের মতো কদাকার, মাথায় আবার 2টো শিং। বৌদ্ধ তন্ত্র সাধক সেই সরীসৃপটিকে ধরে এনে যজ্ঞের আগুনে আহুতি দিল। এক বিকট চামড়া পোড়া গন্ধে ভরে উঠল গুহা। গুহার এক অন্ধকার কোণে শিষ্যের আসনে বসে থাকা লোকটি সমস্ত আচার ক্রিয়াকলাপ এক দৃষ্টে দেখছে। বৌদ্ধ তান্ত্রিক এবার যজ্ঞের আগুন থেকে আধ পোড়া অদ্ভুত সেই সরীসৃপের দেহটি বার করে আনল। তারপর দেহটিকে কেটে
বিভক্ত করল বেশ কয়েকটি টুকরে। শিষ্যের দিকে এক টুকরো এগিয়ে দিয়ে নির্বিকার চিত্তে নিজে এক টুকরো গলাধকরণ করল। চোখ বন্ধ করে খানিক সময় সেইভাবে স্থির হয়ে দাঁড়িয়ে থেকে তারপর শিষ্যকে উদ্দেশ্য করে চিৎকার করে উঠল সে। শয়তান বর্বর অভিশপ্ত পিশাচ, তুই ছদ্মবেশে আমার কাছে আছিস? এত বড় সাহস তোর! এতদিনে শিষ্যের আসল রূপ চিনতে পেরেছে। তবে তাতে কি লাভ? শিষ্যরূপে যে আছে তার কাছে সে যে প্রবল শক্তিশালী, তার এতটুকু কোনো ক্ষতি করার ক্ষমতা এই বৌদ্ধতান্ত্রিকের নেই। যজ্ঞকুণ্ড থেকে এতক্ষণ একটু দূরেই বসেছিল সে। এবার এগিয়ে এলো আগুনের কাছে। হলদেটে আলোর বলয়ের মধ্যে প্রবেশ করতেই শিষ্যের দেহের সমস্ত মাংস খসে গিয়ে বেরিয়ে এলো হাড়। মুহূর্তের মধ্যে গোটা দেহটা পরিণত হলো এক বিরাট কঙ্কালে। বৌদ্ধতান্ত্রিকের অবস্থা তত সময় শোচনীয়। এ দৃশ্য দেখে বিস্ময়ে হতবাক হয়ে গিয়েছে সে। বিস্ফারিত তার নেত্র এবং মুখমণ্ডল বিকৃত হয়ে যাওয়া জানান দিচ্ছে যে এমন দৃশ্য সে তার তন্ত্র জীবনে আগে কখনো দেখেনি। এক ভয়াবহ হাসি হাসতে হাসতে এগিয়ে এলো শিষ্য। মুহূর্তের বিলম্ব, তারপরেই হাতে ধরে রাখা মোটা সেই লাঠির এক আঘাতে বেদিতে জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়ল ওই বৌদ্ধতান্ত্রিক। এরপর ধুরন্ধর লোকটি সেই তান্ত্রিককেই যজ্ঞের প্রধান উপাচার হিসাবে উৎসর্গ করল। সাথে সাথে আবির্ভাব ঘটল বিরাট এক অগ্নিপিণ্ডের। গোলাকার সেই অগ্নিপিণ্ডের সামনে দাঁড়িয়ে সে তার অভিশাপের থেকে মুক্তির উপায় জানতে চাইল। তবে অগ্নিপিণ্ডটি মুক্তির সম্পূর্ণ উপায় তাকে বলে দিল না। তবে যে পথ বাতলে দিল তাতে অভিশাপ পরিণত হবে আশীর্বাদে। কালের পাকদণ্ডী বেয়ে এমন কত শত ঘটনা কালের স্মৃতিতে বারংবার নাড়া দিয়ে যায়। জঙ্গলের মধ্যে দাঁড়িয়ে ওই অদ্ভুত মূর্তিটি আবারও একবার ইতিহাসের পাতা ঘেঁটে দেখছিল, আর তার ফলেই তার মুখে ফুটে উঠেছে এইরূপ প্রফুল্ল। চাঁদের চোখে চোখ রেখে সে বলল, তোর ওই সমস্ত আলো আমি একদিন শুষে নেব, অন্ধকারে ঢেকে দেব তোকে, তখন বুঝবি আমি কে। ঠিক এমন সময় শুকনো পাতার ওপরে খসমস শব্দ শুনে চাঁদের থেকে দৃষ্টি সরিয়ে সামনে নিক্ষেপ করল। একটা রক্তাক্ত অবয়ব টলতে টলতে তার সামনে এসে দাঁড়িয়েছে। তবে সে মুন্ডবিহীন বললাম এই কারণেই, কারণ তার মুন্ডটি ধরের ওপরে নেই, সেটি আছে তার দুই হাতে ধরা। টলতে টলতে এবার সেই কাটা মুন্ডুটাকে পাশে নামিয়ে রেখে দুই হাত জড়ো করে প্রণাম জানালো। তারপর ভাঙা ভাঙা স্বরে বলল, সালাম রাজা, তুমি যা খুঁজছ বিক্রমপুর গ্রামে তেমনটাই আছে। অনেক অল্প বয়সী মেয়ে, আর তাছাড়া একটা বিশেষ মেয়েও আছে যে এখনো ভূমিষ্ঠ হয়নি। যেমনটা রাজা তুমি চাইছিলে। মায়ের পেটেই সে কন্যা সন্তান বড় হচ্ছে। আমি তাকে চিনি, তার নাম মতি। বাচ্চা মেয়েদের চুরি যাওয়ার ঘটনা এ যাবৎ বিক্রমপুর গ্রামের মানুষেরা শুনেই এসেছে, তাতেই তাদের আতঙ্কের শেষ ছিল না। কিন্তু সেই আতঙ্কের কারণ যে এত দ্রুত তাদের গ্রামেও এসে উপস্থিত হবে সেটা বোধহয় আন্দাজ করে উঠতে পারেনি। গ্রামের অবস্থা এখন সত্যি শোচনীয়।
ভয়ে ভয়ে দিনের 3 ভাগের 1 ভাগ কোনো রকমে কাজ করে গ্রামবাসীরা। তারপর ঘরে ফিরে সেই যে খিলাটে খোলে একেবারে পরের দিন ভোরের পাখির ডাক শুনে। গ্রামবাসীদের মনে বনে যাওয়া এই ভয়ের পিছনে রয়েছে বিগত কয়েকদিন যাবৎ গ্রামে ঘটা কিছু মর্মান্তিক ঘটনা। ঘটনার সূত্রপাত হয় ঠিক এইভাবে। দিনটা ছিল রোদ ঝলমলে। গ্রামের স্বাভাবিক জীবনযাত্রা আর 5টা দিনের মতোই একই লয়ে চলছিল। পুরুষেরা জমিতে কাজ করছিল, স্ত্রী লোকেরা গবাদি পশু পাখি সামলাচ্ছিল। কোনো একটা বড় গাছের নিচে জমে উঠেছিল গ্রামের বৃদ্ধ লোকেদের গল্পের তথা আলোচনার আসর। কিছু মানুষ আবার দানাশস্য বোঝাই করছিল গোলাতে। এভাবেই চলেছিল গোটা দিন। তবে সূর্য যেই মুহূর্তে বিধ্বস্ত সৈনিকের মতো দিগন্তে ঢলে পড়তে শুরু করল, সেই মুহূর্তেই ঘটল ঘটনাটা। পাহাড়ি গ্রাম, তাই এখানে সন্ধ্যা কোনো রকম পূর্ব সূচনা না দিয়েই ঝুপ করে নামে। তবে সেই দিনের অন্ধকারটা যেন একটু বেশি গভীর ছিল। গুটি গুটি পায়ে সেই অন্ধকার ছেয়ে গিয়েছিল গ্রামের আকাশে বাতাসে। মুহূর্তে গোটা গ্রামে নেমে এসেছিল মিশমিশে কালো রাত্রি, নেমে এসেছিল কাল রাত্রি। সেই দিনই প্রথম চারপাশের জমে থাকা অন্ধকার ঠেলে বেরিয়ে এসেছিল রোগা লিকলিকে কিছু ছায়া ছায়া অবয়ব। দক্ষিণ পশ্চিম কোণে গ্রামের শেষ বাড়ি জলধর চাষার। প্রথম হানাটি হয় সেই বাড়িতেই। জলধর চাষার বউ তার বাড়ির সামনের বিরাট উঠোনটায় উনুন জেলে যখন রাতের খাদ্য প্রস্তুত করতে ব্যস্ত, তখন তার থেকে হাত 10 দূরে উঠোনের আর এক প্রান্তে তার ছোট মেয়েটা আপন মনে খেলতে ব্যস্ত। উঠোনের 3 কোণে জ্বলা 3টি মশালের আলোর বাইরে অন্ধকার আজ যেন একটু বেশি গাঢ়, একটু বেশি জটিল। অমাবস্যা নয়, তবুও পুরু মেঘের রাশি রাতের আকাশের সমস্ত জ্যোতিকে নিঃশব্দে গিলে খেয়েছে। জলধরের বউয়ের মনটা আজ বড়ই খচখচ করছে। বাতাসে কেমন যেন একটা গুমোট ভাব, ঠিক ভালো লাগছে না তার। তাই উনুনে বারবার ফোঁ দিয়ে মাঝে মাঝে আগুনের শিখাকে একটু চড়িয়ে দিচ্ছে, যাতে যতটা সম্ভব দ্রুত রান্নাটা সেরে ফেলা যায়। সেই সাথে আর চোখে তার 7 বছরের বাচ্চা মেয়েটার দিকে নজর রেখে চলেছে। মেয়েটি এক মনে মাটির কয়েকটা হাঁড়িকুড়ি নিয়ে খেলা করতে ব্যস্ত। সাবলীলভাবে খেলা করছে, মনে এতটুকুও কোনো অস্বস্তির লক্ষণ নেই। শিশু মন জগতের সব কিছুকে এই বয়সে সাধারণভাবেই গ্রহণ করতে শিখেছে। তাই আগামীর বিপদ সম্পর্কে আন্দাজ করে ওঠা তার আর হলো না। মুহূর্তে দৃশ্যপট বদলে গেল। মশালের প্রভাবে তৈরি আলোর বৃত্তের মধ্যে প্রবেশ করল কতগুলি ছায়া ছায়া অবয়ব। নিমেষের মধ্যে বাচ্চা মেয়েটাকে পাজা কোলা করে তুলে তারা আবারও মিশে গেল আলোর বৃত্তের বাইরের অন্ধকারে। ঘটনাটা এতই দ্রুত ঘটে গেল যে বাচ্চা মেয়েটি একবারও চিৎকার পর্যন্ত করার সময় পেল না। ওদিকে আর চোখে জলধরের বউ তার মেয়ের দিকে খেয়াল রাখছিল, তাই তার চোখে এ দৃশ্য ধরা পড়েছিল। চিৎকার করে ছুটেও গিয়েছিল, কে কোথায় আছো গো, বাঁচাও, আমার মেয়েটাকে নিয়ে গেল, কে কোথায় আছো গো। কিন্তু ততক্ষণে সব শেষ হয়ে যাওয়ার সাথে সাথে ঘটে আবারও এক অদ্ভুত ঘটনা। কালো অবয়বগুলোর একটি মশালের আলোর বৃত্তের বাইরে বেরিয়ে যাওয়ার ঠিক আগের মুহূর্তে জলধরের বউয়ের হাত থেকে ছুটে আসা একটা জ্বলন্ত কাঠের টুকরো তার শরীর স্পর্শ করে। এদিকে জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়ার ঠিক আগের ক্ষণে জলধরের বউ দেখে তার ছুঁড়ে মারা কাঠের আগুন সঞ্চারিত হয়েছে সেই রোগা লিকলিকে কালো অবয়বের দেহে। সেই কালো দেহের এক অংশ দপ করে জ্বলে উঠেছে। তবে যে স্থানটি জ্বলছে সেখানে কোনো মাংস নেই। আগুনটি জ্বলছে সাদা হাড়ের ওপর। ক্ষণিকের জন্য একটু জ্বলে উঠে পর মুহূর্তেই কোনো এক অপার্থিব শক্তির বলে সমস্ত ক্ষত মুছে গিয়ে দেহের বাকি কালো অংশ যেন
ধীরে ধীরে গিলে নিল ওই আগুনে পুড়ে যাওয়া অংশটিকে। পার্থিব জগতে এমন অপার্থিব ঘটনা, এও কি সম্ভব? জলধরের বউয়ের যখন জ্ঞান ফেরে তখন সে একরকম উন্মাদ। সন্তান হারানোর শোক, তার উপর এমন অপার্থিব ঘটনার সাক্ষী হওয়া, আকস্মিক এত বড় আঘাত তার গলার সমস্ত স্বরকে কেড়ে নেয়। ফলে পরবর্তীতে হাত পা নাড়িয়ে সে যা বোঝানোর চেষ্টা করে, তাতে গ্রামের মানুষ তাকে সাব্যস্ত করে উন্মাদ বলে। আর তার মেয়ের হারিয়ে যাওয়াকে কোনো হিংস্র জন্তুর আগমন হেতু আখ্যায়িত করে গ্রামবাসীরা আবারও ফিরে যায় তাদের সাধারণ জীবনে, শুধুমাত্র একটু অতিরিক্ত সাবধানতা যোগ করে নেয় তাতে। তবে গ্রামবাসীদের সেই ঠুনকো সাবধানতাকে বুড়ো আঙুল দেখিয়ে দুদিন পরই ঘটল আবারও একই রকম একটি ঘটনা। অন্ধকারে যারা হামলা চালায় তাদের অমোঘ আঘাত নেমে আসে অত্যন্ত নিঃশব্দে। মানুষ এতটুকুও সচেতন হওয়ার সময় পর্যন্ত পায় না। তবে এক্ষেত্রে একজন সেই অন্ধকারের অবয়বগুলিকে দেখতে পেয়েছিল, কিন্তু পরদিন গ্রামের মানুষকে বলার মতো অবস্থায় সে আর ছিল না। কারণ এবার যে মেয়েটি চুরি গিয়েছে তার ঠাকুমা অন্ধকার অবয়বগুলিকে দেখেছিল। তবে ঘটনাস্থলে হৃদযন্ত্রের গতি থেমে গিয়ে তিনি মারা যান। ফলত এক্ষেত্রে আবারও একবার গ্রামবাসীরা থেকে যায় অন্ধকারেই। আসলে কে বা কিসে এই ঘটনা ঘটাচ্ছে সেটা আর জানা যায় না। এভাবে একে একে প্রতিদিনই একটি করে বাচ্চা মেয়ে নিরুদ্দেশ হতে থাকে। গ্রামে নেমে আসে এক অভিশপ্ত নিস্তব্ধতা। নিরুদ্দেশের ঘটনাগুলি যখন ঘটে তখন যদি কোনো সাক্ষী থেকেও থাকে তাহলে হয় সে বোবা হয়ে যায়, না হয় অন্ধ। কারো কারো ক্ষেত্রে আবার ওই ভয়াবহ দৃশ্য তাদেরকে বৈতরণী পার করে দেয়। ফলে বিপদের প্রকৃতিটা আদতে অজানায় থেকে যায়। সমস্যা চোখে দেখা না গেলে তার সমাধান হবে কিভাবে? গ্রামের মোড়ল কিছু গ্রামবাসীদেরকে একত্রিত করে দল গঠন করে রাতে রাতে পাহারা দিলেও ফল হলো না কিছুই। যে কে সেই। অবশেষে গ্রামবাসীরা যেটা বুঝল সেটা হলো রাতের অন্ধকার বাচ্চা মেয়েদেরকে বোধহয় গিলে খাচ্ছে। তাই দিনের আলো থাকতে থাকতে তারা কাজকর্ম শিখেই তুলে খিল দিতে লাগলো দরজায়। কিছুদিনের মধ্যে প্রাণবন্ত গ্রামটা নিস্তব্ধ হয়ে গেল। ফাঁকা গ্রামের পথে ভেসে বেড়াতে থাকলো সন্তানহারা পরিবারের বুক ফাটা কান্নার হাহাকার। দুর্জর এখনো ফেরেনি। মতিও সেই রাতের অলৌকিক ঘটনার কথা বলতে পারেনি কাউকে। বলবে ভেবেছিল, কিন্তু জলধরের বউয়ের কথা ভেবে সে বলতে সাহস পায় না। গ্রামবাসীরা যদি তাকেও উন্মাদ মনে করে। সেদিনের পর থেকে তাই একরকম নিজেকে ঘরের মধ্যে বন্দি করেছে সে। আর জঙ্গলে যায় না, ভোগও চড়ায় না। যদিও সেই রাতের ঘটনার পর খানিকটা মস্তিষ্কের বিকৃতি তারও ঘটেছে। কারণ অমন অসম্ভব অলৌকিক দৃশ্য কোনো সুস্থ মানুষের পক্ষে সহ্য করা যে মুশকিল। এছাড়া আরও একটা ভয় ধীরে ধীরে গ্রাস করেছিল ওকে। গ্রামের এত মায়ের কোল শূন্য হচ্ছে, সেও তো আর কিছুদিন পর মা হবে। যদি অন্ধকারের শয়তানরা তার শিশুটিকেও চুরি করে। আবারও এলো এক কাল রাত্রি। বিক্রমপুরের সমস্ত বিক্রম এখন মুছে গিয়েছে। শ্মশান ভূমির নিস্তব্ধতা একরকম চেপে ধরেছে গ্রামটাকে। প্রত্যেকে তটস্থ হয়ে সময় গুনছে যে যার বাসায়। ইষ্ট দেবতাকে স্মরণ করছে, প্রার্থনা করছে যত তাড়াতাড়ি সম্ভব এ কালরাত্রি যেন শেষ হয়। যে সমস্ত বাড়ির কন্যা সন্তানেরা এখনো চুরি যায়নি, তাদের বাবা মা তাকে বুকের মধ্যে আগলে নিয়ে বসে। এক ভয়াবহ আতঙ্ক গ্রামের বাতাসে যেন ভেসে ভেসে ঘুরে বেড়াচ্ছে গোটা গ্রামের পথ জুড়ে। মতির চোখেও ঘুম নেই।
দুর্জয় আজও যে ফিরল না। রাজ দরবারে গিয়ে কি সে মতিকে ভুলে গেল, নাকি তার কোনো বিপদ হলো? এহেন আরও নানা দুশ্চিন্তা ভিড় করে আসতে লাগলো তার মাথায়। এমন সময় হঠাৎ সে বাইরের উঠোনে শুনল, মতি, মতি রে, ঘুমিয়ে পড়লি নাকি? আমি এসেছি রে, দরজা খোল। বিছানার ওপর একরকম লাফিয়ে উঠল মতি। এ কি, দুর্জয় এলো নাকি? সে কি ঠিক শুনেছে? পরক্ষণেই আবারও শুনল, ওই রে মতি, খোল। হ্যাঁ, হয়তো দুর্জয় এসেছে। মতি আর এক মুহূর্তও দেরি না করে ছুটে দরজা খুলে বাইরের উঠানে এসে দাঁড়ালো। উঠোনের মাঝখানে হাসি মুখে দাঁড়িয়ে রয়েছে দুর্জয়। এতদিন পর দুর্জয়কে দেখে মতির দুই নয়ন যেন জলে ভরে উঠল। তবে এই অশ্রু আনন্দের। দুর্জয় তাকে ভোলেনি। ছুটে গিয়ে উঠোনের মাঝখানে দাঁড়িয়ে থাকা দুর্জয়কে জড়িয়ে ধরল মতি। দুর্জয়ও তাকে জড়িয়ে ধরেছে। কতদিন পর একে অপরের স্পর্শ পাচ্ছে। দুটির হৃদয় বোধহয় অনুভব করছে এক অভূতপূর্ব অনুভূতি। একে অপরকে জড়িয়ে ধরে কিছু সময় দাঁড়িয়ে রইল তারা। এমন সময় মতি অনুভব করল তার পিঠে শক্ত মতো কিছু একটা ঠেকছে। চোখ খুলেই চমকে উঠল সে। এ কাকে জড়িয়ে ধরেছে? এই যে পর মুহূর্তেই হিতাহিত জ্ঞান শূন্য হয়ে অজ্ঞান হয়ে গেল মতি। মতির বাড়ির উঠোনে এসে পড়েছে চাঁদের আলো। সেই আলোতেই দেখা যাচ্ছে মতি জ্ঞান হারিয়ে এলিয়ে আছে একটা আস্ত কঙ্কালের বাহুডোরে। সঙ্গে সঙ্গে চারপাশের অন্ধকার থেকে বেরিয়ে আসলো আরো অনেক কালো কালো ছায়ামূর্তি। উঠোনের মধ্যে চাঁদের আলোর নিচে আসতেই তাদের দেহগুলি পরিবর্তিত হয়ে কঙ্কালে পরিণত হলো। এক প্রবল লালসায় তারা ঘিরে ধরেছে মতিকে। রক্ত চাই তাদের, তাজা রক্ত। সাপের মতো লকলকে জিভ বার করে মতির গোটা দেহটি চাটতে শুরু করলো এবার। এমন সময় একটি কঙ্কাল মতির ঘাড়ের কাছে মুখ নিয়ে গিয়ে কামড় বসিয়েই দিয়েছিল। ঠিক তখনই আরেকটি কঙ্কাল মতির দেহটিকে পাজা কোলা করে সেখান থেকে সরিয়ে নিয়ে আসে। কি করছিস? ছাড়, ছাড় বলছে। রাজা একে অক্ষত চায়। রাজার আদেশ অমান্য করলে কি হবে তা তো জানিস। ছেড়ে দে, ছেড়ে দে। এই কথা শোনার সাথে সাথে বাকি কঙ্কালগুলিও সাবধান হয়ে গেল, যেন প্রত্যেকেরই রাজার আদেশের কথা মনে পড়ে গিয়েছে। আর সময় নষ্ট না করে তারা মতির দেহটিকে তুলে পশ্চিমের জঙ্গলের দিকে রওনা দিল। তাদের রাজা ওই জঙ্গলের মধ্যেই তাদের জন্য অপেক্ষা করছে। এক বিশেষ উদ্দেশ্য চরিতার্থ করার জন্য মতিকে তার যে চাই। অন্ধকারে গা মিশিয়ে এক বিশাল কঙ্কালের দল মতিকে নিয়ে এগিয়ে চলল। আজ তাদের বড়ই উল্লাসের দিন, কারণ এই কাজটি তারা সফলভাবে করে দিতে পারলে রাজা তাদেরকে তাজা রক্ত দেবে। কতদিন রক্তের স্বাদ পায় না তারা। মতিকে তারা ছিঁড়ে খুঁড়ে খেয়েই নিত, কিন্তু রাজার আদেশ যে অমান্য করা যায় না। তাই অগত্যা মতিকে কাঁধে তুলে তারা খুব দ্রুত এগোতে থাকে। এক বিরাট মরা পচা গন্ধে ভরে গিয়েছে আশেপাশের বাতাস। হাড়ের ঠোকাঠুকিতে উঠেছে এক ভয়াবহ শব্দ। এতগুলো কঙ্কালকে একসাথে দেখে প্রকৃতিও বোধহয় ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছে। চারপাশে এতটুকুও বাতাস বইছে না। এক গুমুট ধরা পরিবেশ যেন থম মেরে এই দৃশ্যকে দেখছে। জঙ্গলের রাত চড়া পাখিগুলো সন্ত্রস্ত হয়ে ফিরে গিয়েছে ঘরে। মতিকে কাঁধে তুলে একটা বড় সড়ো কঙ্কাল সবার সামনে সামনে চলেছে। তার ঠিক পিছনে তাকে অনুসরণ করছে আরও বেশ কয়েকটি। বাকিরা গাছে গাছে লাফিয়ে লাফিয়ে অন্ধকারের সাথে মিশে এগোচ্ছে। অনেকের কাছে আবার ধারালো তলোয়ার। তলোয়ারধারী কঙ্কালগুলি
রয়েছে ঠিক মাঝামাঝি। এদিকে মতি জানতেও পারছে না তার জন্য অপেক্ষা করছে কি ভয়াবহ পরিণতি। দুর্জর যখন গ্রামে ফিরবে তখন দেখবে তার প্রাণপ্রিয়া মতি আর নেই পৃথিবীতে। আর তাদের সন্তান, তার কি হবে? সে তো পৃথিবীর আলো দেখার সুযোগটুকুও পাবে না। এভাবেই একটু একটু করে অশুভ শক্তি ঘিরে ধরবে গোটা জগৎটাকে। যা কিছু শুভ, যা কিছু পবিত্র, একে একে তার সব শেষ হয়ে যাবে। তবে ভবিতব্যের পরিকল্পনা ছিল হয়তো আরও বেশ কিছুটা নাটকীয়। যে কঙ্কালটি মতির দেহটিকে বহন করে নিয়ে চলেছে তাকে এবার থেমে যেতে হলো। হাত উঁচু করে বাকিদেরকেও থামার নির্দেশ দিল সে। অন্ধকারে মিশে গাছের ডালে ডালে যারা চলেছিল তারা মাটিতে নেমে স্থির হয়ে দাঁড়ালো। তবে থেমে যাওয়ার কারণটা ঠিক কী সকলে বুঝে উঠতে পারল না। তবে যে মতির শরীরটা বহন করে সকলের সামনে পথ নির্দেশ করছে সে বুঝল কিছু একটা ঘটতে চলেছে। এবার সে ইশারায় তলোয়ারধারী কঙ্কালগুলিকে সামনে আসতে বলল। এমন সময় চাঁদও ঢেকে গেল কালো মেঘের আড়ালে। তৎক্ষণাৎ একটা দমকা হাওয়া উঠে মরা পচা গন্ধটাকে কোথায় যেন উড়িয়ে নিয়ে গেল। সেই সাথে বাঁদিকের ঝোপ থেকে ভয়ঙ্কর সুন্দর এক রাজকীয় চাল নিয়ে বেরিয়ে এলো বৃহদাকার এক জন্তু। ডোরা কাটা হলদেটে রং এবং ওই ভয়াবহ চালচলন দেখে বোঝাই যায় এ জাত কাউকেই ডরায় না। কারণ এই যে মহামায়ার অনেকগুলো বিশেষ শক্তির মধ্যে অন্যতম। কঙ্কালগুলির পথ আটকে বাঘটি এমনভাবে দাঁড়ালো যা দেখে বোঝাই যায় সে বলতে চাইছে এই পথে তাদের আর এগোনো হচ্ছে না। ততক্ষণে চাঁদের আলো জঙ্গলের ভেতর থেকে প্রস্থান করেছে। কঙ্কালগুলির দেহে পুনরায় ফিরে এসেছে মাংস। বাঘটি একবার মতির দিকে চাইল, তারপর রক্ত জল করা দৃষ্টি নিক্ষেপ করল পিশাচগুলোর উপর। জীবদ্দশায় কঙ্কাল বাহিনীর সকলেই প্রায় সৈনিক ছিল, তাই যুদ্ধের কৌশল তাদেরও রপ্ত। মুহূর্তের মধ্যে অস্ত্রধারী পিশাচগুলি পেছন থেকে বেরিয়ে এসে আড়াল করল সামনে মতির দেহ বহনকারী পিশাচটিকে। তারপর বাঁ দিক এবং ডান দিকের থেকে তলোয়ারধারী আরও দুইজন বাঘটিকে আক্রমণ করার লক্ষ্যে মৃদুমন্দ গতিতে এগোতে থাকল। এমন সময় শোনা যায় এক বিশাল গর্জন। সামনের একটি টিলার মতো উঁচু অংশের পেছন থেকেই সেটি আসছে। গর্জনের ফলে ওঠা শব্দ তরঙ্গে কেঁপে ওঠে বনানী। থমকে দাঁড়িয়ে পড়ে পিশাচের দল। সকলের দৃষ্টি গিয়ে আছড়ে পড়ল টিলার ওপর। চাঁদের আলো কালো মেঘের বুক চিরে লম্বালম্বিভাবে এসে পড়েছে টিলার চূড়ায়। সেই আলোর মধ্যে এবার একটু একটু করে ফুটে উঠল হিংস্র আরও কতগুলি মুখ। টিলার পিছন থেকে একই সঙ্গে অসংখ্য বাঘ এসে সার বেঁধে দাঁড়িয়েছে। প্রত্যেকের চোখ জ্বলছে ভাটার মতন। এক হিংস্র দৃষ্টি নিয়ে তারা এক দৃষ্টি চেয়ে আছে কঙ্কালের দলটির ওপর। তাদেরকে এখন আর কঙ্কাল না বলে পিশাচ বলাই শ্রেয়, কারণ চাঁদের আলো চলে যাওয়ার সাথে সাথে ইতিমধ্যে তাদের দেহে ফিরে এসেছে পচা গলা মাংস। কয়েক মিনিট চলল এই আগ জ্বলন্ত চোখাচোখি। তারপর মতির দেহটি নিয়ে কয়েকটি পিশাচ পিছনে সরে এলো। বাকিরা পেছন থেকে বেরিয়ে এসে সার বেঁধে দাঁড়ালো সামনে। ওদিকে সামনে পথ রুখে যে বৃহদাকার বাঘটি দাঁড়িয়ে, তার ইশারায় বাঘের গোটা দলটি তার পিছনে এসে দাঁড়ালো। এক রক্তাক্ত সংগ্রামের জন্য দুই পক্ষই প্রস্তুত। জঙ্গলের মধ্যে বিরাজ করছে ঝড়ের পূর্বের নিস্তব্ধতা। এই কেবল পিশাচের দলের সাথে বাঘের দলের লড়াই নয়, এই যুদ্ধ প্রকৃতিকে রক্ষা করে অপ্রাকৃতিক অশুভ শক্তিকে ধ্বংসের। এই যুদ্ধ বিশ্বাসের, এই যুদ্ধ ভালোবাসার,
এই যুদ্ধ মতির মানবিকতাকে সম্মান জানিয়ে তার প্রতি প্রকৃতির ফিরিয়ে দেওয়া প্রতিদান। মতি সেদিন নিজের জীবনের ঝুঁকি নিয়ে এই ভয়াবহ পিশাচের হাত থেকে বাঘটিকে বাঁচিয়েছিল। ওই বাঘটি যে আজকে এই বিশাল ব্যাঘ্র দলের সামনে দাঁড়িয়ে নেতৃত্ব দিচ্ছে। এক বিরাট ব্যাঘ্র বাহিনী নিয়ে সে হাজির হয়েছে মতিকে বাঁচাতে, প্রকৃতিকে রক্ষা করতে। শুরু হলো লড়াই। মানুষের কাছে এই পিশাচগুলি অলৌকিক অভিশপ্ত নরকের শয়তান, যাদেরকে দেখে মানুষের হৃদয় ভয়ে মূর্ছা যায়। তবে ওই হিংস্র বাঘের কাছে এরা কেবলই শত্রু, আর শত্রু দমনের কৌশল এই বিশাল দেহী ব্যাঘ্র সম্প্রদায় ঈশ্বরের থেকে নিয়েই জন্মেছে। তবে শত্রুকে দমন করা সেদিন অত সহজ হলো না। পিশাচদের অপার্থিব শক্তিধারী দল একের পর এক তলোয়ারের আঘাতে বাঘেদের দেহগুলিকে ছিন্ন ভিন্ন করে দিতে লাগলো। বাঘেরাও থেমে নেই, প্রতি আক্রমণে তারা একের পর এক ধরাশায়ী করছে পিশাচদেরকে। তাদের শরীর থেকে ছিঁড়ে খুঁড়ে তুলে নিচ্ছে তাল তাল মাংসের পিণ্ড। তবে বৃথা চেষ্টা, প্রতিপক্ষ তো আর পার্থিব জীব নয় যে কামড়ে মাংস তুলে নিলে তাদের দেহে ব্যথা বেদনার জন্ম নেবে। আখেরে বাঘেদের এই আক্রমণে তাদের কিছুই হয় না। ক্ষণিকের জন্য পিশাচগুলি মূর্ছা যায়, তারপর আবার উঠে দাঁড়িয়ে করে প্রতি আক্রমণ। চলতে থাকে এক ভয়াবহ যুদ্ধ, কেটে যায় প্রায় 2 প্রহর। তারপর দেখা যায় জঙ্গলের মধ্যে পড়ে রয়েছে অগণিত বাঘের মৃতদেহ, কিন্তু উল্টো দিকে তখনও অক্ষত অবস্থায় দাঁড়িয়ে গোটা পিশাচের দল। যে বাঘটি নেতৃত্ব দিচ্ছিল তার অবস্থাও শোচনীয়, তবুও টলমল করতে করতে সে আবার পিশাচ দলের সামনে এসে দাঁড়ালো। যুদ্ধে তার সমস্ত বন্ধু মারা পড়েছে, সে জানে তার মৃত্যু অনিশ্চিত। তবুও যত সময় প্রাণ আছে সে যুদ্ধভূমি ছাড়তে রাজি নয়। তার জন্য যদি তার জীবন যায়, যাক। তাই রক্তাক্ত শরীরে মাটি কামড়ে দাঁড়ালো পিশাচদের চোখে চোখ রেখে, করে উঠল আবারও এক ভয়াবহ গর্জন। ওদিকে পিশাচ দলের সকলে একসাথে ততোধিক ক্রুদ্ধ গর্জন তুলে একটু একটু করে এগিয়ে আসতে লাগলো বাঘটির দিকে। বাঘটিও এক পা এক পা করে পিছোচ্ছে, তবে তার গর্জন থামেনি। পিশাচদের চোখে চোখ রেখে একভাবে চিৎকার করে যাচ্ছে প্রাণীটি। এমন সময় পিশাচ দলের মধ্য থেকে এক ভয়াবহ মূর্তি হাতে তলোয়ার নিয়ে ঝাঁপিয়ে পড়ল বাঘটির দিকে। প্রত্যুত্তরে প্রাণীটিও লাফালো। জগতের লৌকিক নিয়মের বিরুদ্ধে যা ঘটে তাই হলো অলৌকিক। তবে লৌকিক এমন অনেক ঘটনাই অলৌকিক এই শব্দটিকে মাঝে মাঝে ধন্দে ফেলে দেয়। এক্ষেত্রেও ঠিক তাই হলো। শূন্যে ভাসমান অবস্থায় সেই পিশাচ এবং আহত বাঘটি যখন পরস্পরের উপরে ঝাঁপিয়ে পড়তেই যাবে, এমন সময় মুহূর্তে আকাশের পূর্ব দিক থেকে উঁকি দিল সূর্য, এবং তার প্রথম রশ্মি গাছের পাতায় পিছলে এসে আছড়ে পড়ল পিশাচটির শরীরের ওপর। সঙ্গে সঙ্গে দৃশ্যপটে ঘটল আমূল পরিবর্তন। পিশাচ আর বাঘের দেহ দুটি যখন মাটিতে এসে পড়ল, তখন দেখা গেল পিশাচের দেহে আগুন ধরে গিয়েছে। বাঘটি উঠে দাঁড়ালো। বিস্ফারিত নেত্রে সে দেখল জঙ্গলের মধ্যে প্রবেশ করেছে সূর্যরশ্মি, আর তার ফলেই পিশাচগুলির দেহ যেন ঝলসে যাচ্ছে। বাঘের সাথে যুদ্ধ জেতার আনন্দে শয়তানগুলো এতই মশগুল হয়ে পড়েছিল যে এতটুকুও খেয়াল করেনি দিনের আলো ফুটতে চলেছে। অন্ধকারের এই শয়তানেরা দিনের বেলাটা কাটায়
তাদের রাজার ছত্রছায়ায় এক অন্ধকার গুহার মধ্যে, কারণ তাদের কাছে সূর্যরশ্মি প্রাণঘাতী। তবে আজ আর কি রক্ষা করবে? সূর্যের আলো জঙ্গলের মধ্যে প্রবেশ করার সাথে সাথে প্রতিটি পিশাচের দেহে যেন আগুন ধরে গেল। প্রবল যন্ত্রণায় চিৎকার করতে করতে মুহূর্তের মধ্যে তাদের দেহগুলি পরিণত হল ভস্মে। কেবলমাত্র পড়ে রইল তাদের অস্ত্রগুলি। দিনের আলো ফুটেছে, পাখিরা আবারও ফিরে এসেছে জঙ্গলে। গত রাতের সেই ভয়াবহ অস্বাভাবিকতা এখন আর নেই। তবে বিস্ময়ের এখানেই অন্ত নয়। পিশাচের দেহগুলি ভস্ম হয়ে যাওয়ার সাথে সাথে দেখা গেল শ্বেত শুভ্র বস্ত্র পরিধান করে দূর থেকে একটা বেটে খাটো মানুষ হেঁটে আসছে। সূর্যরশ্মি যেন তার দেহের সাথে সাথে চলেছে। বেটে খাটো ওই লোকটির দেহ থেকে নিঃসৃত হচ্ছে একটা মৃদু জ্যোতি। চোখ বন্ধ করে মন্ত্র পাঠ করতে করতে অবয়বটি এগিয়ে আসছে। বাঘটিও দাঁড়িয়ে পড়েছে স্থির হয়ে, যেন আগত ব্যক্তির পবিত্রতা তাকে মুগ্ধ করেছে। কিছুতেই সেদিক থেকে চোখ ফেরাতে পারছে না প্রাণীটি। স্থানুর মতো এক দৃষ্টে চেয়ে আছে ওই শ্বেত শুভ্র বসনধারী বেটে খাটো লোকটির দিকে। লোকটি এবার বাঘের সামনে এসে প্রথমেই হাত জোর করে প্রণাম করল, তারপর হাঁটু গেড়ে বসে বলল, প্রণাম হে ব্যাঘ্রদেব। এই ভয়ঙ্কর পিশাচের হাত থেকে প্রকৃতিকে রক্ষা করার জন্য ধন্যবাদ। এই কথা শুনে বাঘটি যেন অবাক হয়ে গেল। সে তো কিছুই করেনি, উল্টে যুদ্ধে তারা পরাজিত হয়েছে। যা ঘটার তা তো সব নিজে থেকে ঘটল। বাঘের মনের কথা পড়ে আগন্তুক ব্যক্তিটি মৃদু হেসে বললেন, তুমিই তো করেছ, তোমরাই তো করেছ। গোটা রাত এই ভয়াবহ পিশাচের দলকে তোমরা আটকে রাখলে, আর তার ফলেই তো ভোরের সূর্যরশ্মি এদেরকে জ্বালিয়ে পুড়িয়ে মারল। তাছাড়া দূর থেকে আমি তোমার পরাক্রমতা দেখেছি। অপূর্ব, অভূতপূর্ব। তোমার মঙ্গল হোক। আশীর্বাদ করি এভাবেই জগতের কল্যাণে আসো। এহেন কথা শুনে শ্রদ্ধায় ভক্তিতে প্রাণীটির মাথা নত হয়ে গেল। সামনের পা দুটিকে প্রণামের ভঙ্গিতে এগিয়ে দিল সে। আমিও তোমার জন্য কিছু একটা করতে চাই। এরপর দেখা গেল সেই বেটে খাটো লোকটি চোখ বন্ধ করে আবারও মন্ত্র পাঠ করতে শুরু করেছে। সেই সাথে অদ্ভুত দৃশ্য, জঙ্গলের মধ্যে ইতিউতি পড়ে থাকা বাকি বাঘগুলিও একটু একটু করে নড়ে চড়ে উঠে দাঁড়িয়েছে। অর্থাৎ মৃত প্রাণীগুলির দেহে ফিরে এসেছে প্রাণবায়ু। এক লহমায় তাদের দেহের সমস্ত ক্ষত যেন মুছে গিয়েছে। আবারও তারা হয়ে উঠেছে আগের মতোই স্বাভাবিক ও প্রাণবন্ত। আগন্তুক ব্যক্তিটি এবার ওনার কার্য শেষ করে ব্যাঘ্র সম্প্রদায়কে প্রস্থান করার জন্য অনুরোধ করলেন। তবে তারা যাওয়ার পূর্বে সমবেত কণ্ঠে ঘর ঘর শব্দ তুলে মানুষটির উদ্দেশ্যে বোধহয় কোনো প্রশ্ন করেছিল। ব্যক্তিটি সদা হাস্য মুখে জানিয়েছিলেন, আমার নাম কালীপদ শাস্ত্রী। গল্পের এই পর্যন্ত শুনে আমার সকল শ্রোতা বন্ধুরা নিশ্চয়ই বুঝেছেন বিক্রমপুর সংলগ্ন ওই জঙ্গলে অভিশপ্ত এক শয়তানের জাগরণ ঘটেছে, যে বহু পুরনো, যার প্রাচীনত্বের কথা ইতিহাস পর্যন্ত বলতে অক্ষম। কে এই শয়তান? কি তার অভিশাপ? বিক্রমপুর গ্রাম থেকে সে আদতে কি চায়? মতি এ যাত্রায় বেঁচে গেলেও বিক্রমপুরের মাথায় যে প্রবল বিপদের মেঘ একটু একটু করে জমাট বেঁধেছে, তার থেকে গ্রামকে কে বাঁচাবে? সত্যি কি তাহলে প্রকৃতি এবার ধ্বংসের মুখে?
নাকি কেউ আসবে কাঁধে তুলে নেবে রক্ষার দায়িত্ব? আরও একটি রহস্য, বিক্রমপুর গ্রামের সেই সদাহাস্য ছেলেটি যার নাম ছিল ভূপেন, সে কোথায় হারিয়ে গেল? তার খবর কি কেউ জানে না? এই সমস্ত প্রশ্নের উত্তর পেতে হলে শুনতে হবে গল্পের তৃতীয় খণ্ড। আজ এই পর্যন্তই। খুব তাড়াতাড়ি হাজির হব রাক্ষস গল্পের তৃতীয় খণ্ড নিয়ে। ততক্ষণ প্রথম এবং দ্বিতীয় খণ্ড শুনুন এবং কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানান। যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদেরকে এগিয়ে যেতে সাহায্য করবেন। আমাদের অফিসিয়াল পার্টনার ফেসবুক গ্রুপ ভূতান্বেষী। আজকের গল্পের সমগ্র পর্ব পরিচালনায় গল্পকথা টিম। পোস্টার ডিজাইনিং এবং সাউন্ড এডিটিংয়ে আমি অয়ন। আজ এই পর্যন্তই। খুব দ্রুত হাজির হব পরবর্তী পর্ব নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, শুনতে থাকুন গল্পকথা।